নমস্কার, সোজা সাপটায় আপনাদের স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি আজকের সোজা সাপটা। এদেশে 12 মাসই ভোটের মরশুম। কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পুরসভা, কখনো পঞ্চায়েত, আর কিছু না থাকলে তো উপনির্বাচন রয়েইছে। আজ সরকার বদল তো কাল দল বদল। রাজনীতির 22 গজে বছর ভরই টুর্নামেন্ট। 12 মাসের এই ভোট পার্বণে ইতি টানতে এবারে এক দেশ এক ভোট করানোর উদ্যোগ নিয়েছে মোদী সরকার। অর্থাৎ লোকসভা এবং বিধানসভা ভোট হবে একসঙ্গে একই সময়ে 5 বছরে একবার। প্রতি বছর আর ভোটের আসর বসবে না। এই এক ভোটের প্রস্তাব ঘিরেই এখন হাজারো প্রশ্ন। কথায় আছে, ইতিহাসের ধর্মই হলো ফিরে আসা। ভোটের ময়দানেও এখন ইতিহাসের প্রত্যাবর্তন। স্বাধীন ভারতের মানুষ প্রথমবার ভোট দিয়েছিলেন 1951 সালে। সেবার একসঙ্গে হয়েছিল লোকসভা এবং বিধানসভা ভোট। 1951 পর 1957, 1962 এবং 1967 এক ভোটেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেছেছে দেশবাসী। সময় গড়িয়েছে, রাজনীতির ঘূর্ণিতে সরকার পড়েছে মেয়াদের আগে। আলাদা হয়েছে দুই ভোটের পথ। ইতিহাস ফেরাতে চায় মোদী সরকার, কিন্তু চাইলেই কি সম্ভব? এক দেশ এক ভোট ঘিরে তাই হাজারো প্রশ্ন। এই ব্যবস্থা চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর তার জন্য দরকার সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, বর্তমানে যা বিজেপির হাতে নেই। সাংসদ সংখ্যা নেই জেনেও কেন সংবিধান সংশোধনের বিল আনলো মোদী সরকার? নেহাতি হাওয়া গরম করতে, নাকি নেপথ্যে অন্য কোনো অঙ্ক? এক ভোট কি সত্যি অধিকার কেড়ে নেবে রাজ্যের? জাতীয় ইস্যুর চাপে কি হারিয়ে যাবে রাজ্যের দাবি, নাকি আঞ্চলিক রাজনীতির মুনশিয়ানা হিসেব ঘেটে দিতে পারে জাতীয় ভোটেও? সত্যি হাজারো প্রশ্ন আমাদেরও রয়েছে। প্রণব মুখোপাধ্যায় তখন দেশের রাষ্ট্রপতি। শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তার সামনে এক ব্যক্তি প্রশ্ন তুলেছিলেন, এক দেশ এক ভোট করা যায় কিনা। এই প্রস্তাবকে সমর্থন করে প্রণববাবু বলেছিলেন, হ্যাঁ, এতে দেশের খরচ কমবে। যদিও কয়েক বছর পরেই এই প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, সমস্ত ভোট একসঙ্গে করাতে গেলে রাজ্যগুলির স্বাধীনতা, রাজ্যগুলির অধিকার খর্ব হয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। আজ প্রণব মুখোপাধ্যায় নেই, কিন্তু এক দেশ এক ভোট বিল সংসদে চলে এসেছে। প্রশ্ন তখন যা ছিল এখনো তাই, খরচ কমবে নাকি রাজ্যের অধিকার কমবে? এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আজকের মোশন, এক ভোট হাজার প্রশ্ন। আর এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিই। একদম বাঁদিকে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। দেবজিৎ, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে সৌম্য আইচ রায়। সৌম্য, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে শশী পাজা, ডক্টর শশী পাজা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। শশীদি, আপনাকে স্বাগত। আমাদের আজকের মোশন এক ভোট হাজার প্রশ্ন। আমি বলার জন্য প্রথমে মাইক তুলে দিচ্ছি সুমন ভট্টাচার্যের কাছে। এই যে এক দেশ এক ভোট, এটা নিয়ে বিতর্ক অনেক পুরনো। 1983 সালেই জাতীয় ল কমিশন এই বিষয়ে রিপোর্ট দিয়েছিল। কিন্তু আমার ফার্স্টে যেটা মনে হয় যে বিজেপির এটা পার্সু করাটা ভুল সময়। কেন বিজেপির পার্সু করাটা ভুল সময়? যদি 2024-এ লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হতো, তাহলে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির ভরাডুবি হতো। আপনি যদি লোকসভার ফলাফল দেখেন, লোকসভায় মহারাষ্ট্রে বিজেপি শুয়ে পড়েছিল। 48টার মধ্যে 30টা সিটই বিরোধী জোট জিতেছিল। এটা তো নরেন্দ্র মোদীর ভাবতে হবে যে 6 মাস বাদে যখন বিধানসভার ভোট হল, তখন কিন্তু বিজেপি রিগেইন করতে পারলো।
এবার তাত্ত্বিকভাবে যদি আমি বিজেপির বক্তব্যটাকে ধরি, বিজেপি কিন্তু এটা জানে যে বিজেপির পক্ষে এইটা না লোকসভায় না রাজ্যসভায় পাশ করানো সম্ভব। কারণ রামনাথ কোবিন্দের যে রিপোর্ট সে অনুযায়ী 3টে বিলের মধ্যে 2টো বিল বিজেপি পেশ করেছে। থার্ড বিলটা অর্থাৎ যেটাতে পুরসভা এবং পঞ্চায়েতগুলো একসঙ্গে ভোট করাতে হবে সেটা পেশই করেনি, কারণ সেটা পাশ করাতে গেলে সমস্ত রাজ্য বিধানসভাগুলির মধ্যে অন্তত অর্ধেকের থেকে সেটা অনুমোদন করিয়ে আনতে হবে, যেটা বিজেপি জানে কঠিন। কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতেও কি এটা পাশ করানো সম্ভব? লোকসভায় পাশ করানোর জন্য দরকার 362, রাজ্যসভায় 162, যে দুটোই ফিগার বিজেপির কাছে নেই। তাহলে বিজেপি এটা করছে কেন? বিজেপি নরেন্দ্র মোদীর কিছু মানে আমি মনে করি যে নরেন্দ্র মোদীর কিছু এজেন্ডা বা নরেন্দ্র মোদীর কিছু স্বপ্ন থাকে যেগুলো উনি পার্সু করতে চান, কিন্তু যেগুলো খুব বাস্তবোচিত নয়। দেখুন, আমাদের মনে রাখতে হবে, আবার মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটে যদি ফিরি, যখন কাশ্মীর আর ঝাড়খণ্ডের ভোট ইলেকশন কমিশন একসঙ্গে করাতে পারেনি, তাহলে গোটা দেশের লোকসভা এবং বিধানসভার ভোটের একসঙ্গে ইলেকশন কমিশন করিয়ে ফেলতে পারবে? ফলে এটা আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা, এবং যেটাকে বিজেপি পার্সু করতে চায়, বোঝাতে চায় যে বিরোধীরা এটা বাধা দিলে মানে রাজকোষাগারের অনেক বেশি খরচ হবে। কিন্তু একই সঙ্গে যেটা জানে যে বিজেপি এটা পাশ করানো সম্ভব নয়, এবং ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাতেও এটা মানে অনেকভাবেই আঘাত করে। কারণ তামিলনাড়ুর যা বাস্তবতা, কাশ্মীরের বাস্তবতা তো সেটা নয়। এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে যখন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় কথাটা এসছিল বা ফেডারেলিজম কথাটা এসছিল, সেটা তো মার্কিন সংবিধান থেকে একটা কারণে নিয়ে আসা হয়েছিল, ভেবেচিন্তে আম্বেদকররা সেটা এনেছিলেন। মার্কিন সংবিধানে এই যে ফেডারেলিজম শব্দটা আনা হয়েছিল, দুজন বিখ্যাত ব্যক্তি টমাস জেফারসন এবং আলেকজান্ডার হ্যামিল্টন। টমাস জেফারসন পরবর্তীকালে আমেরিকার প্রেসিডেন্টও হন। তারা ফেডারেলিজমের উপরে অন্তত 22টা প্রবন্ধ লিখেছিলেন, যে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক কিরকম হওয়া উচিত এবং কেন তাদের মধ্যে ব্যালেন্সটা রক্ষা করা উচিত। বিজেপি সাডেনলি 2024 সালে এসে সেই ব্যালেন্সটা যদি ভারতবর্ষে মানে ডিসরাপ্ট করার চেষ্টা করে, তাহলে সেটা প্রবলেমেটিক। সত্যি তাই, এটা তো অনেকগুলো ইপস অ্যান্ড বার্ডস রয়েছে, কারণ এত যদি কিন্তু এবং সংখ্যার জটিলতা রয়েছে, যেটা সত্যি সম্ভব কিনা, অথচ কেন আনা হলো এই প্রশ্নটাও কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। বিশ্বদা, মিডিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেই সূত্রে বলতে পারি এক দেশ এক ভোট হলে মিডিয়ার কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। যত বেশি নির্বাচন হয় তত বেশি মানুষ বেশি সময় মিডিয়া দেখেন, এবং মিডিয়ার তার ফলে বিজ্ঞাপন আর পেতে সুবিধে হয়, রেভিনিউ বাড়ে, প্রফিটেবিলিটি বাড়ে। সুতরাং মিডিয়া হাউসরা অধিকাংশই যে এক দেশ এক ভোটের বিরুদ্ধতা করবে, এটাই স্বাভাবিক। আমি মিডিয়াতে থাকলে আমিও করতাম। কিন্তু আমাদের কোথাও বোধহয় মিডিয়ার বৃত্তের বাইরে বেরিয়ে দেশের পরিপ্রেক্ষিতে দেখতে হবে এটা ঠিক না ভুল। আমাদের কোথাও বোধহয় প্রশ্ন করতে হবে 1951, 52, 57, 62, 67 এই যে 4 বার পরপর এক দেশ এক ভোট হলো, যেটা আপনি বলছিলেন, সেই 4 বার কি এটা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে ছিল? তাহলে তখনকার সরকার বা তখনকার নির্বাচন কমিশন কেন এই উদ্যোগটা নিয়েছিল? যদি এক দেশ এক ভোট হলে, যেটা অনেক সময় একটা ন্যারেটিভ আসছে, কেন্দ্রের শাসক দলের সুবিধে হয়, তাহলে তখন তো জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তাহলে কি জাতীয় কংগ্রেস ক্ষমতায় থাকলে তারা সুবিধে পেয়েছিল এক দেশ এক ভোট হওয়ার ফলে, এবং তার ফলেই জাতীয় কংগ্রেস বারবার ফিরে আসতে পেয়েছিল? এই প্রশ্নগুলো এসে যাবে। তাহলে কি আমাদের যে কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রথম থেকেই ভঙ্গুর ছিল, যেটাকে পরবর্তীকালে সংশোধন করা হয়নি? পরবর্তীকালে রাষ্ট্রপতি শাসন, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসন একের পর এক জারি করেছিলেন। নেহেরু এই পদক্ষেপটা শুরু করেছিলেন কেরালা দিয়ে, মনে করিয়ে দিই, নামুদিরবাদ গভর্নমেন্ট 1959। সেখান থেকেই কমিউনিস্ট সরকারকে ফেলে দিলেন, নির্বাচিত সরকারকে জওহরলাল নেহরু, এবং ইন্দিরা গান্ধী সেটাকে একটা প্রক্রিয়ায় পরিণত করলেন। এত রাষ্ট্রপতি শাসন হলো, এবং এই রাষ্ট্রপতি শাসন জারি করা শুরু এবং এক দেশ এক ভোট শেষ কিন্তু অলমোস্ট এক সময়। অর্থাৎ কোথাও এই এক দেশ এক ভোট এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে কোথাও একটা বিরোধ আছে। যদি রাষ্ট্রপতি শাসন জারি হতে থাকে, তাহলে এক দেশ এক ভোট হবে না, স্বাভাবিক নিয়মই, ঠিক সময় ভোট হবে না। কিন্তু আরেকটা কথা বিশ্বদা মনে রাখতে হবে আমার মনে হয়, যে আমরা এটাকে এক দেশ এক ভোট ব্র্যান্ডের লোক, আমি ব্র্যান্ডিং একটা, কিন্তু এক দেশ এক ভোট হচ্ছে না। হচ্ছে কি, রাজ্যের ভোট আর কেন্দ্রের ভোট একসাথে হচ্ছে। পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, এগুলো এখনো এর পারভিউয়ের মধ্যে নেই। অর্থাৎ গণতান্ত্রিক মত প্রকাশের যে স্বাধীনতার কথা আমরা বলছি, মানুষ যদি সরকার নিয়ে অসন্তুষ্ট হয়, তাহলে পুরসভা নির্বাচন
নির্বাচন বা লোকাল নির্বাচনের আত্মপ্রকাশ হতে পারে। সুতরাং এই এক দেশ এক ভোটটাকে বিজেপি কি করতে পারতো না পারতো, মহারাষ্ট্রে কি হয়েছে, এটা একটা পার্টি আঙ্গিক থেকে না দেখে দেশের আঙ্গিক থেকে দেখা দরকার। কারণ বিজেপি তো চিরকাল ক্ষমতায় থাকবে না, কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, এই সম্ভাবনাও আসে। আমরা বলছি যে কেন্দ্রের সরকার এতে সুবিধে পাবে, কেন্দ্রের শাসক দল, কিন্তু এটাও তো হতে পারে আঞ্চলিক দলগুলো এর ফলে একটা প্ল্যাটফর্ম পাবে, যার ফলে একটা ফেডারেল ফ্রন্ট গড়ার সম্ভাবনা তৈরি হবে। এটাও তো হতে পারে আজকে যে কেন্দ্রীয় সরকার, আজকে যে লড়াইটা কার্যত হচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃত্বে কংগ্রেস আর এদিকে ভারতীয় জনতা পার্টি এনডিএর নেতৃত্বে, কিন্তু আঞ্চলিক দলগুলো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা রয়েছেন বা স্ট্যালিনের মতো নেতা যারা নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে, এই আঞ্চলিক দলগুলোই এক দেশ এক ভোটের প্ল্যাটফর্ম ব্যবহার করে জাতীয় ক্ষেত্রে নিজেকে তুলে আনতে পারবে। ইন্দিরা গান্ধী যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছিলেন তখন সেটাকে প্রকৃত কংগ্রেস বলা হয়নি, কংগ্রেস আই না কংগ্রেস এস কি সব বলা হতো। পরবর্তীকালে সেটাই কংগ্রেস বলে আমরা স্বীকৃতি দিয়েছি। কে বলতে পারি এক দেশ এক ভোটের সাহায্যে কালকে তৃণমূল কংগ্রেসই প্রকৃত কংগ্রেস হয়ে উঠবে না? সম্ভাবনার রাজনীতি, সম্ভাবনার খেলা, সুতরাং সে সম্ভাবনা সবই থাকছে। কিন্তু যে প্রশ্ন নীলাদ্রবাবু করলেন যে 1951 সালের প্রেক্ষিত আর আজ 2024-এর প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, তার কারণ 1951 সালে দেশ সবেমাত্র তৈরি হয়েছে, দেশে সেই অর্থে বহুদলীয় গণতন্ত্র নেই বললেই চলে, কংগ্রেস ডমিনেটেড পলিটিক্স ছিল, সেখানে বামেরা একটা অস্তিত্বের শুরু করেছিল, ভারতীয় জনতা পার্টি বলে যে বৃহত্তম রাজনৈতিক দল সেটি ছিল না, হ্যাঁ, জনসংঘ ছিল, এবং সব মিলিয়ে কংগ্রেসের মধ্যে একটা গ্রুপ তৈরি ছিল। সুতরাং সেই প্রেক্ষিতটা কিন্তু আলাদা, ভিন্ন। আজকের ভারতবর্ষে এটা আমার একটু সন্দেহ আছে, আলোচনা হবে, বিতর্ক হবে। সৌম্য আইচরয়। না, আমি আলোচনাটা শুনছিলাম, ভাল লাগছে শুনতে। দুজন বক্তা বলেছেন কেন কার সুবিধে হবে কার সুবিধে হবে না, কার ক্ষতি হবে কার লাভ হবে, এটা নিয়ে বলো আলোচনা। কিন্তু এক দেশ এক ভোট হওয়ার পেছনে কারণটা কি, লজিকটা কি, রিজনটা কি, সেটা দিয়ে আলোচনা করলে আমাদের একটু সুবিধা হতো বুঝতে। কংগ্রেস কি করেছে, বিজেপি কি করবে, বিজেপি কি করেছে, কংগ্রেস কি করবে, এর বাইরে গিয়েও মুদ্রাটা বলতে চাইছেন যে খরচা কমবে, এটাই তো। তারপরে আরেকটা বলতে চাইছেন যে মডেল কোড অফ কন্ডাক্টটা দীর্ঘ সময়ব্যাপী যখন থাকলে উন্নয়নের কাজে বাধা হবে। দিস ইজ দ্য 2 পয়েন্ট যেখানে ওরা বলতে চাইছে। তো একটু খরচার ব্যাপারটা ধরি, যে 10 to 20% খরচা হয় নির্বাচন কমিশনের টোটাল, যদি এক্সপেন্ডিচার দেখেন তা 10 to 20%, রাফলি 40,000 কোটি টাকার কাছাকাছি। বাকি মেন খরচাটা হয় পলিটিক্যাল পার্টি, তাদের ক্যান্ডিডেট এবং তাদের প্রচারে, যেখানে 60,000 কোটি টাকার একটু কাছাকাছি ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার। তো কে বলেছে আপনাদের কন্ট্রোল কোথায় করতে হবে কোথায় করতে হবে না? এক। দুই, যে ডিজায়ারেবল কিনা। আপনি বলেন এর মধ্যে অনেক উন্নয়নের প্রশ্নে যে মডেল কোড অফ কন্ডাক্ট, সেটা তো আপনার এক্সিস্টিং যে প্রকল্পগুলো আছে সেগুলোর উপরে লাগু হয় না, লাগু তো হয় নতুন প্রকল্প ঘোষণার ক্ষেত্রে। তো একটা সরকার 4 বছর 4.5 বছর থাকার পরে হঠাৎ 2 মাসের মাথায় মনে হলো আমি 2টো প্রকল্প চালু করে দেবো, তো 4.5 বছর ধরে ঘুমোলো। তো এটাই যদি আপত্তির কারণ হয়, আচ্ছা আমি জাস্ট জানতে চাইছি, আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে বুঝতে চাইছি, তাহলে খরচাটা হলো না, মডেল কন্ডাক্টের জায়গাটাও দাঁড়ালো না। এখন ফেডারেলিজমের কথা বলছে, আচ্ছা ধরুন ইউক্রেনের যুদ্ধের ইস্যু আর আমার বাংলায় ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু, তাহলে দুটো কি একসঙ্গে চলবে একই ভোটের সময়? আবার দেখুন অনেক অসুবিধা হবে যদি ভোট টিক করতে হয়, বুথ লুটতে হয়, তাহলে কর্মী সংখ্যা বাড়াতে হবে, আবার 2জন করে পেছনে লোক লাগাতে হবে। আমি লাইটার পার্টি বলছি। আবার ধরুন, আচ্ছা ভারতবর্ষে এখন কত ইভিএম কাজ করে, কত ভিভিপ্যাট কাজ করে, যদি আমরা অ্যাসেস করে দেখি যে পরিকল্পনা, যে ইউটোপিয়ান কথা বলছে, ডিজায়ারেবল, অ্যাট অল ডিজায়ারেবল কিনা আর ফিজিবল কিনা, এই জায়গাগুলো যদি দেখেন, যে আমাদের দেশে ন্যাশনাল মানে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছেই একমাত্র ভিভিপ্যাট আর এগুলো বানানো হয়, আর যে ভিভিপ্যাটের সংখ্যা আজকে আছে বা যে বুথে যে ইভিএম এর সংখ্যা আছে, সেটাকে যদি আপনাকে ট্রিপল করতে হয় তাহলে আপনার অ্যানাদার জাস্ট বানানোর সংখ্যা, তাতে আপনার আরও 15 বছর লাগবে। 2, আমি যদি জাস্ট এই লম্বা কথাগুলো বলছেন যে, আচ্ছা একটা কথা বলুন তো, আর্টিকেল 83, 85, 174, 356 and 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে,
পারবেন? সংখ্যা আছে? আমি বুঝতে পারছি না যে ভারতবর্ষটা শুরু হওয়ার সময় যে ভোটগুলো হয়েছিল সে সময় আপনি যে ঠিকই বলেছেন মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সেই জায়গাটা ছিল না। কিন্তু আপনি একটা কথা পরিষ্কার আমাকে বলুন, কে আপনাকে অধিকার দিয়েছে যে ফিক্সড টার্ম করে দেওয়ার? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু ফিক্সড দ্য টার্ম? তার মানে 5 বছরের ভোট, আমি ক্লোজ করে দিচ্ছি, 5 বছরের ভোটের পরে ধরুন নো কনফিডেন্স মোশনে আপনার সংগঠিত পার্টিরা বললো যে আপনার উপরে কনফিডেন্স নেই, তাহলে আপনি ঠিক করে দিচ্ছেন অ্যানাদার 5 বছর সেই সরকারটা শুধুমাত্র এই রাইটের কারণেই টিকে থাকবে? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আবার উল্টোটাও যদি হয়, ধরুন একটা কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু হয়ে গেল, তাকেও 5 বছর টিকে থাকতে হবে শুধুমাত্র পরবর্তী ভোটটার জন্য, তাহলে এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? তাহলে ফিক্সড টার্মের অধিকার আপনাকে কে দিয়েছে? চন্দন চট্টোপাধ্যায়। ঠিকই যে প্রেক্ষিত তো অনেক বদলে গেছে, কেননা যার তৈরি সংবিধানে শপথ হাত রেখে শপথ নিয়ে তাকে ফ্যাশন বলা হচ্ছে। আর ওই বাংলায় একটা কথা আছে না, একটা প্রবাদ আছে, যার শিল তার নোড়া তারই ভাঙছো দাঁতের গোড়া। তার উপরেই হাত রেখে শপথ রেখে বলছেন এটা ফ্যাশন। ঠিকই তো, 1949 সালের 25শে নভেম্বর কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলিতে B.R. আম্বেদকর যে ভাষণ দিয়েছিলেন তার শেষ অংশটুকু হচ্ছে, ভক্তি ইন রিলিজিয়ন মে বি এ রোড টু দ্য স্যালভেশন অফ সোল, but in politics bhakti or hero worship is a sure road to degradation and eventual dictatorship. ভারতবর্ষ তো সেটাই দেখছে। ডিক্টেটরশিপ না হলে আপনি বলুন, গৌতম বাবুর নামের পেছনে নিশ্চিতভাবে মোদি টাইটেল নেই, আদানি টাইটেল আছে। হিন্ডেনবার্গ রিপোর্ট বেরোলো, আমেরিকার কোর্ট ডেকে পাঠালো সমন দিয়ে, ভারতবর্ষের লক্ষ লক্ষ SBI এর গ্রাহক, LICর গ্রাহক থরথর করে কাঁপতে লাগলেন। ভারতবর্ষের পার্লামেন্টে তা আলোচনা করা যাবে না? তার থেকে নজর ঘোরাতেই এই বন্দোবস্ত, এক দেশ এক ভোট ইত্যাদি ইত্যাদি। যদিও তৃণমূল মনে করে যে এটা দুর্নীতিটা কোনো ইস্যু নয়, ফলে এটা নিয়ে আলোচনা পার্লামেন্টে চায়নি, কিন্তু এটা সেই নজর ঘোরানো, এক দেশ এক ভোট, যেমন এক ট্যাক্স হয়েছে এক ঘুষ। কেন না, কদিন আগেই তো বেরোলো সুপ্রিম কোর্টে মামলাটা, যখন ইলেকশন বন্ডের নাম করে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছিল, নিজেও যিনি বললেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তিনি নিজে তো খেলেন, আবার তৃণমূলকেও কিছু খাওয়ালেন। এগুলো তো অস্বীকার করতে পারবো না যে এটা থেকে নজর ঘোরানোর জন্যই এই কাজ করা হচ্ছে। আর এটা তো সত্যি যে মোদিজির আগে অনেকগুলো জিনিস এরকম চেলে চেলে দেখেছেন, একটু চেলে দেখেন কিরকম। মহিলা বিল আপনি দেখুন, মহিলা বিল পাশ হয়ে পার্লামেন্টে পড়ে থাকলো, ইমপ্লিমেন্ট হবে কি ঠিক নেই, ডিলিমিটেশন হবে তারপর। দেশে 13 বছর জনগণনা নেই, 13 বছর, তাহলে কোথায় কোন জনগণনা থেকে তো পাবেন, তা ডিলিমিটেশনটা করবেন কার ওপরে সেটা ঠিক নেই, কিন্তু বিলটা পাস করে রেখে দিলেন। ঠিক যেমন উনি 15 লাখ ভাইও বহনো আপকে খাতে পে চলে আঙ্গে বলেছিলেন, ওই রকম। ফলে এটা চেলে দেখা রাজনীতি। কিন্তু বাস্তবে যদি আসেন, সত্যি তো 269 আর 198 দিয়ে বিলটা জেপিসিতে গেছে, কিন্তু পার্লামেন্টে লোকসভায় পাস করাতে গেলে তো ওটাকে লাগবে 364 জনকে। এখন আমাদের চিন্তা থাকছে যে ওই দিনকে 362 জনকে, আমাদের চিন্তা থাকছে যে ওই দিনকে রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, দেব, তাদের আবার শুটিং পড়বে না তো, তাহলে আবার সুবিধা হয়ে যাবে। কারণ পার্লামেন্টের নিয়ম হচ্ছে যারা অ্যাটেন্ড করেছেন তাদের মধ্যে থেকে 2/3, নট দ্য টোটাল এন্টায়ার এমপিস ইন দ্য হাউস। ফলে এটা যেমন ঠিক, আবার এই 18টা, শুধু 6টা নয়, 18টা আইন পরিবর্তন করতে হবে। 83, 85, 172, 173, 355, 356 তার কোনো বন্দোবস্ত করেননি। কিন্তু আর পশ্চিমবাংলার ক্ষেত্রে বিপদটা হচ্ছে কি জানেন, যে এই মহারাষ্ট্র মডেল তো আমরা দেখেছি, সরকার যদি মাঝপথে আস্থা হারিয়ে ফেলে তখন রিসর্ট আর পেপে এই দুটো কালচার চলছে। রিসর্ট হচ্ছে ভোট, সরকার তৈরি হবে মহারাষ্ট্রে, রিসর্ট হচ্ছে আসামে, সেখানে MLA-রা গিয়ে বসে আছেন। আর পশ্চিমবাংলায় পেপে পলিটিক্স। কি বিপদ, বিধানসভায় বিজেপিতে থাকবেন, বাইরে তিনি টিএমসি, আবার বিধানসভায় টিএমসিতে থাকবেন, বাইরে তিনি বিজেপি। শিশির মুকুল মডেল। এ দেখে তো বঙ্গভাষী হিসেবে আমাদের খুব ভয় যে বাবা দরকার নেই, এই এক দেশ এক ভোট মানে তো বোঝা যায় না, অর্ধেক মাস এদিকে অর্ধেক মাস ওদিকে, এটা একটা চিন্তা। কিন্তু সত্যি সত্যি যদি করতে হয়, লোকাল অ্যাসপিরেশন যেগুলো থাকবে পঞ্চায়েতে, পুরসভায়, মানুষের তো গ্রামীণ অ্যাসপিরেশন থাকবে, রিজন টু রিজন, এত বড় একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। শিখতে হলে 67 নয় 77 থেকে বিজেপিকে শিখতে বলবো যে ত্রিস্তর পঞ্চায়েত করে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে লোকাল মানুষের অ্যাসপিরেশনকে আরো বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, তার জন্য। একদম লোকাল মানুষের অ্যাসপিরেশনটাই বড় কথা, এবং সবটাই জনগণের জন্যই হচ্ছে, জনগণের জন্যই করা, এটাও একটা বড় ব্যাপার। দেবজিৎ সরকার। এক দেশ এক ভোট কেন করতে চাওয়া হচ্ছে? বিজেপিকে ক্ষমতায় বেশি দিন টিকিয়ে রাখার জন্য? কেন্দ্রীয় সরকারে যে থাকবে তাকে টিকিয়ে রাখার জন্য? রাজ্যকে কম সময়ে ভেঙে দেওয়ার জন্য? মোটেই না।
কোনোটাই নয়। যারা এর সমর্থন করছেন তারা করছেন, যারা এর বিরোধিতা করছেন আমার যতদূর ধারণা তারা পুরোটা পড়ছেন না অথবা পড়ে বলছেন না। আমি একটু বলি যে প্রথম কথা হচ্ছে, যদি ভোটগুলো একসঙ্গে হয়, বিশেষ করে লোকসভা এবং বিধানসভা, তাহলে অসুবিধার কি আছে? প্রথমের যে 4 বার ভোট হয়েছিল, তারপরে তো বিভিন্ন রাজ্যে সরকারগুলোকে, নির্বাচিত সরকারগুলোকে ভেঙে দেওয়ার জন্য সময়টা বদলে গেছিল। তা না হলে তো এক দেশে এক ভোটই হতো। ধরুন আজকে যদি কেরালায় রাষ্ট্রপতি শাসন জারি করা থেকে শুরু যদি না হতো, তারপরে যদি 75 সালে যদি ওই রকম একটা বিভীষিকাময় সময় যদি না আসতো, তাহলে আজকেও আমরা এই এক দেশ এক ভোট নিয়ে আলোচনাই হতো না। আমরা এক দেশ এক ভোটই একসঙ্গেই ভোট দিতাম, কেন্দ্রীয় সরকার কে নির্বাচিত করতাম, কে রাজ্য চালাবে ভালোভাবে, রাজ্যে আমরা নির্বাচিত করতাম। তা সেই জন্যই করা হয়েছে। পয়সা অনেক কম লাগবে। আজকে একটা জায়গায় ইনফরমেশনে ভুল আছে, 5 লক্ষ কোটি নয়, মানে 5 লক্ষ হাজার কোটি, 5 লক্ষ হাজার কোটি থেকে 5.5 লক্ষ হাজার কোটি টাকা শুধুমাত্র নির্বাচনে ব্যয় হয় আমাদের দেশে। এই এক এক সময় এক এক ধরনের নির্বাচনে এক একটা, সেইটাকে আমরা বিভিন্ন সময় অঙ্ক করে দেখানো গেছে, যেটা পার্লামেন্টে শুনলাম, সেটাতে মাত্র 50,000 কোটি টাকা খরচ হবে। 5 লক্ষ হাজার কোটি টাকা যদি 100 লক্ষ হাজার কোটি টাকা হয়, তার অর্ধেকে আমরা নিয়ে আসতে পারবো। 2 নম্বর, যদি 5 বছর ধরে একটা সংখ্যা চলেই তো এতদিন ধরে বলে যাচ্ছেন যে একটা কি রিসর্ট কালচার চলছে, বিশেষ করে সবার রাগ হচ্ছে অমিত শাহের ওপরে, যে অমিত শাহজি নাকি সব জায়গায় যেই একটা বিজেপি বিরোধিতা হচ্ছে সেখানে অমিত শাহজি গিয়ে রিসর্টে সবাইকে ডেকে নিয়ে একটা নতুন গভর্নমেন্ট বানিয়ে ফেলছেন বা চালু গভর্নমেন্টকে ভেঙে দিচ্ছেন। বিজেপি তো এটা করছেই, সব জায়গায় বিরোধীরা তাই বলে বেড়াচ্ছেন। তাহলে সেটা তো বন্ধ হয়ে যাবে। একটা নির্দিষ্ট টার্ম যদি ঠিক করা থাকে, তার আগে কেউই ভাই গভর্নমেন্ট ভাঙতে পারবে না। তাহলে তো এতদিন ধরে বিজেপি যে পাপ করে এলো, তার উল্টো দিকে পুণ্যের যোগান দেওয়ার জন্য এই বিলি কাফি। তৃতীয়ত, যে আমরা দেখি কোথায় যে যারা ভোট দিতে যাচ্ছেন তারা বছরে 3 বার ভোট, 2 নম্বর বা 3 নম্বর ভোটে, প্রথম ভোটটা কিন্তু খুব মানে দৌড়ে গিয়ে দেন রাগটাকে মেটানোর জন্য, যার উপরে গ্রিভেন্স থাকে, সাধারণত হয় খুব ভালোবাসা অথবা খুব রাগ কোনো পার্টির ওপরে বা কোনো দলের ওপরে, তার উল্টো দিকে যান। সেইখানে দাঁড়িয়ে দ্বিতীয় বা তৃতীয় যখন হয় ভোটগুলো, তখন কি হয় যে সেখানে আর সেই রকম ভাবে ভোটার টার্ন আউট হয় না। এটা গেল। 3 নম্বর হচ্ছে যে যারা ছোট পার্টি, যারা ছোট দল, যারা প্রচুর টাকা বিভিন্ন জায়গা থেকে, ওই বলছিলেন না কে জানো যে কোথা থেকে এসেছে, অবশ্য সিপিআইও ওখান থেকে প্রচুর টাকা নিয়েছে এবং সিপিএমও মাত্র 7 কোটি টাকা নিয়েছে। সেটা আবার এফিডেভিট করে সিপিএম এর যিনি উকিল বাবু তিনি বলেছেন, দেখো আমরা তো ডাইরেক্টলি নিইনি, ডিএমকে নিয়েছে, তারা আবার আমাদের অনুদান দিয়েছে, সেখান থেকে আমরা নিয়েছি। মানে গরুর দুধ খাইনি, গরুর দুধের থেকে যে পনিরটা তৈরি হয়েছে সেটা সিপিএম খেয়েছে, কিন্তু আমরা বিরোধিতাটা করব, রিফিউজ করেননি। তো যাই হোক, তাহলে লেভেল প্লেইং ফিল্ড পেতেন, এই 3.5 পাওয়া সিপিএমরাও লেভেল প্লেইং ফিল্ড পাবেন, একই সঙ্গে ভোট হবে, লাল পতাকা বারবার ছাপাতে হবে না, একবারই হয়ে যাবে একসঙ্গে ভোট হলে। আর এফিশিয়েন্ট ইউজ অফ সিকিউরিটি ফোর্সেস, সত্যিই তো কথায় কথায় আমাদের মানে সব জায়গায় লাগে না, কিন্তু এই বিশ্বদা সব চ্যানেলই তো ইয়ে ভেঙে যাচ্ছে, কি বলে যেন, ওই ক্যামেরা, টিভি ক্যামেরা তো ভাঙচুর হচ্ছে, মাথায় বাড়ি পড়ছে, মানে এই আমাদের পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, তো সেগুলো একটু কম টম হবে। এইটা একটা জায়গা। শুধু এই সিনক্রোনাইজেশনের চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ এক জায়গায় আছে, বিপক্ষেও বলতে হবে সিনক্রোনাইজেশন কি করে একসঙ্গে আবার কনস্টিটিউশনের ওই 4টি পদ আসুন না সবাই মিলে, এটা তো একটা কনসেনসাস তৈরির বিল, এটা তো কোনো আইন প্রণয়ন সরাসরি করা হচ্ছে এরকম না, এটা একটা কনসেনসাস। তারপরে সব দলেরা বসবেন, তারপরে পার্লামেন্টের দলেরা বসবেন, আলোচনা করবেন, এই কনসেনসাসের জন্য এই বিল আনা হয়েছে। ঠিক, কনসেনসাসের জন্য বিল আনা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিছুতেই মাথা থেকে যাচ্ছে না, যে প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও কেন আনা হচ্ছে। তার কারণ এই বিলের ভবিষ্যৎ কি আমরা প্রত্যেকেই জানি যে কি হতে চলেছে এই বিল, কিন্তু তবু কেন? হাজারো প্রশ্ন রয়েছে আমাদের। ডক্টর শশী পাঁজা। সকলেই বললেন, অবশ্যই সকলকে নমস্কার যারা কো প্যানেলিস্টরা রয়েছেন। অদ্ভুতভাবে পক্ষে কিংবা বিপক্ষে বিরুদ্ধে অনেক কথা উঠেছে। আমাদের বক্তব্য এটাই যে আমরা কিন্তু দল হিসেবে বলি যে পার্লামেন্ট যেন চলে, এইটা আমরা চেয়েছিলাম। এই যে বিশ্বদা আপনি বললেন যে প্রশ্ন রয়েছে যে আপনার 2/3 মেজরিটি নেই বিজেপির, তবুও কেন এই বিলটা টেবিল করা হলো? এখন তাদের ভাবনা চিন্তা কি আছে আমরা এটা বলে দিই যে তার মানে কি বিজেপি, আমরা বিগত দিনগুলোতেও বলেছি, আর না হয়
ভবিষ্যৎ নিয়ে এমন একটা স্বপ্ন দেখাবে যেটা কোনোদিন বাস্তব হবে না, কিংবা অতীত নিয়ে বহু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবে এবং সময় নষ্ট করে। পার্লামেন্ট চালানোর কি কম টাকা লাগে? এই যে এক্সপেন্ডিচার বাঁচানোর কথা বলছেন, আপনারা বলছেন যে এক্সপেন্ডিচারটা বাঁচাতে হবে এবং এমসিসি চলে বলে উন্নয়ন করা যায় না। কি উন্নয়ন হয়েছে দেশের? এই উন্নয়ন নিয়ে তো কথা বলতে চাই আমরা পার্লামেন্টে, যে বেকারত্ব এত কেন? সর্বোচ্চ বেকারত্ব এই বিজেপির 2014 পরের সরকারের সময়। তার জবাবটা পেয়েছেন? পাননি। মুদ্রাস্ফীতি এত বেশি কেন? তার জবাব পাবেন না। প্রশ্ন করা যায়, আপনি তাহলে কি বিজেপি ডাইভার্সনারি ট্যাকটিক্স করছে, যে জানে যে বিলটা টেবল হবে, শুধু পাস হবে না, সেই জেপিসি হবে, কিন্তু সময়টা তো খরচা করে দিতে হবে। সুতরাং এমন একটা বিলটা তারা দেখলেন, তার কবে তার লাইট মানে কবে সে প্রকাশ পাবে সেটাও জানা নেই। নিজেই আমরা হিসেব করে দেখছি 2034 হবে কিনা তা ঠিক নেই। তার মানে ডিলিমিটেশন বলুন, উমেন্স রিজার্ভেশন বলুন, সবটাই কোনোদিন আলোর প্রকাশ কবে দেখবে তারা নিজেরাও সেটা নিয়ে কনফিডেন্স পাচ্ছে না। আমাদের বক্তব্য এক্সপেন্ডিচার নিয়ে বলছেন, এই কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইলেকশন রিফর্মসের কথা বলেছেন। তিনি সাংসদ থাকাকালীনও ইলেকশন রিফর্মসের কথা বলেছিলেন, যে স্টেট ফান্ডিং, স্টেটে যে পার্টিসগুলো আছে ইলেকশন নির্বাচন লড়বে কি করে, ইলেকশন রিফর্মস নিয়ে কথা হোক। তাহলে স্টেট ফান্ডেড ইলেকশন হবে কিভাবে হবে, এইগুলো নিয়ে কই একটা পজিটিভ কথা আলোচনার মধ্যে কোনোদিন আসে না। আমাদের বক্তব্য যে আপনি বলছেন সাইমালটেনিয়াস ইলেকশনস, দেবজিৎ বলছিলেন বিজেপির পক্ষ থেকে, তা সাইমালটেনিয়াস ইলেকশনস যেই সময় আরম্ভ হয়েছিল সেটা চলেনি বলেই তো আজকের দিনে আবার ওটাকে আনছেন কেন? সে গবেষণা হয়ে গেছে, সে এক্সপেরিমেন্ট হয়ে গেছে। সুতরাং সেই জায়গা যেটা চলবে না, দুটো সরকার একসঙ্গে, কেন্দ্র এবং রাজ্য সরকার চলবে না। এবং অত্যন্ত মূল্যবান যেটা নিয়ে আমরা বলি, আমরা যখন রাজ্যে নির্বাচন হয় তখন নিশ্চয়ই আমাদের লোকাল ইস্যুস, রিজনাল ইস্যুস থাকে, স্থানীয়ভাবে যে সমস্যা থাকে, তা বিজেপির এত ভয় কিসের? তা এই যে হারলো, এই যে হারছে, তাহলে আপনারা বলছেন এক্সপেন্ডিচার কমাতে হবে, ভীষণ সিকিউরিটি ফোর্সেস বাংলায় দিতে হবে, তাহলে কেন, কে বলেছে আপনাকে 7 দফা নির্বাচন এখানে করতে? আপনাদের সুবিধা আপনি 7 দফা নির্বাচন করলেন, সেই কোভিডের সময় করলেন। আপনি 7 দফা নির্বাচন করার জন্য হিমশিম খাচ্ছেন, আর এদিকে আপনি বলছেন এক্সপেন্ডিচার কমাতে হবে, 1 দফা নির্বাচন হবে। সুতরাং বিষয়টা কোথায় দাঁড়িয়েছে? আর এত সহজে আমাদের বামের পক্ষ থেকে যিনি প্রতিনিধি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, আমি বলি কি, মমতা বন্দ্যোপাধ্যায় তো 3 বার করে নির্বাচিত, আর আপনারাও শূন্যে দাঁড়িয়ে আছেন। এটা নিয়ে আমি ঔদ্ধত্য দেখাচ্ছি না, এটাই তো বাস্তব। আপনারা যতই তার বিরুদ্ধে বলুন না কেন, তিনি কিন্তু 3 বার করে নির্বাচিত হচ্ছেন পশ্চিমবাংলায়, ইন্ডিয়া ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী, এবং বিগত দিনগুলোতে তার পলিটিক্যাল ক্যারিয়ার আপনারা সবাই জানেন। আপনি কেন শূন্যে দাঁড়িয়ে, এটা তো আপনাদের বলতে হবে। সুতরাং সকলকে গঠনমূলক একটা আলোচনায় আসতে হবে। এই গঠনমূলক আলোচনা করতে গিয়ে এই তানাশাহি যে কথা, যে 1 নেশন 1 ইলেকশন না 1 ইলেকশন 1 নেশন করে 1 প্রবলেম বলছিলেন আপনারাও, যে ইউএসএ ফেডারালিজম যেটা আছে সেটা কি 100 ভাগ আমরা নিলাম কি? আমরা তো নিলাম না। তাহলে তো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আমাদের কনকারেন্ট লিস্ট রয়েছে, তাহলে স্বাধিকারটা কেন নিয়ে নিচ্ছে রাজ্যের? এটা তো রাজ্যের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যে বলার কথা। ডাবল ইঞ্জিন হয়তো বলছে না, কিন্তু আমরা তো বলছি যে আমাদের যে শাসন করার যে একটা সাহিত্য ব্যাপারটা রয়েছে, ক্ষমতা, সেটা কেন কেড়ে নেওয়া হবে? এইগুলো নিয়ে, এবং কেন বিজেপি করছে, আমার এখনো মনে হয় নির্বাচনী ব্যয় নিয়ে করতে হবে, পার্লামেন্টটা চলতে দিন। ট্রেজারি বেঞ্চ থেকে পার্লামেন্ট চলতে না দেওয়ার এই দৃশ্যটা আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে এবং আগেও তোলা হয়েছে যে যেভাবে সংসদ দিনের পর দিন অচল থাকছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে দেশের, এবং বিভিন্ন ইস্যুতে সরকারি দলই সংসদ চালাতে দিচ্ছে না, শশী পাঁজাও সে অভিযোগ করলেন। আমি নীলাদ্রিবাবুর কাছে আসবো। নীলাদ্রিবাবু, আপনি আমাকে বলুন যে আমরা সকলেই জানি যে বিজেপির কাছে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই, এমনকি বন্ধু দলেরাও, যেমন বিজেডির মতো দল জানিয়ে দিয়েছে যে তারা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি তারা কি করবে না। তাহলে এই বিলটা কোন উদ্দেশ্য নিয়ে সরকার নিয়ে আসছে? বিশ্বদা, আমাদের এটা বোধহয় বোঝা দরকার যে প্রথম কথা, শশী দিয়ে একটা কথা বললেন যে 4 বারে সমস্যা হয়েছিল বলেই এক দেশ এক নির্বাচন কন্টিনিউ করা হয়নি।
কারণটা বোধহয় ঠিক সেটা নয়। এক দেশে এক নির্বাচন কন্টিনিউ করা যায়নি, কোনো সমস্যা হয়েছিল বোধহয় নয়। 67-তে রাষ্ট্রপতি শাসন। সুতরাং আমরা এক দেশ এক নির্বাচন বন্ধ করব না, রাষ্ট্রপতি শাসন জারি করার প্রক্রিয়াটা বন্ধ করব, সেটা বোধহয় ভাবা উচিত। 2 নম্বর আপনার প্রশ্নে আসি, এটা বোধহয় বিজেপির বিল বলে দেখা ঠিক নয়। বিজেপির একার পক্ষে এটা পাশ করা সম্ভব নয়। আর যদি পাশ করতো বিজেপি 400 350 পেয়ে, সেটা কাম্য হতো না। এটা সারা দেশের একটা ইস্যু, দেশের খরচা কমানোর ইস্যু। এটাও বিশ্বদা মতে রাখতে হবে। আমরা ভাবছি শুরুতেই খরচা কমে যাবে, সেটাও না। এই নির্বাচনটা কিভাবে হবে, এক্সাক্ট প্রক্রিয়াটা কি? দুটো মেশিন থাকবে, একটায় থাকবে আপনার বিধানসভা ভোট হবে, একটায় ভোট দেবে লোকসভায়। অর্থাৎ আগে যেটা একটা ইভিএম এ কাজ হতো, সেখানে দুটো ইভিএম লাগবে। অর্থাৎ ইভিএম এর খরচাটা ইনিশিয়ালি বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ভোটের যে বিরাট খরচা সেটা কমে যাচ্ছে। এবার ভোটের খরচা কমলেই দেশের উন্নয়ন হবে এরকম কোনো কথা নেই, কিন্তু ভোটের খরচা কমানোটা কি দরকার আমাদের? আমরা কি মানুষের ট্যাক্সের আপনি টাকাটা রাজবাবু একটা কথা বলুন, শশীদিকে জিজ্ঞেস করুন। শশীদি, এই যে দুটো, উনি যেটা সিম্পল কথা বললেন, সরলীকরণ করে বলছেন দুটো মেশিন থাকছে, মেনে নিলাম। ভারতবর্ষের মতো বহুদলীয় দেশ, গণতান্ত্রিক দেশে, যেখানে একটা এত ভাষাভাষীর দেশ, যখন নির্বাচন হয়, লোকসভা নির্বাচন একটা ইস্যুর উপর ভিত্তি করে হয়, আবার বিধানসভা নির্বাচন একটা ইস্যুর উপর ভিত্তি করে হয়। তাহলে দুটো ইস্যুর উপর ভিত্তি করে দুটো নির্বাচন আমাদের এখানে আমরা চিরকাল দেখে এসেছি। আমি আসছি তো, এটা কি রাজ্যের বা আঞ্চলিক দলগুলির স্বাধিকার খর্ব হবে না? একবারই সেটাই তো বলছি যে দেখুন, এই যে বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এই বঞ্চনার প্রসঙ্গগুলো, এই যে 100 দিনের কাজে টাকা বন্ধ ইত্যাদি, তাহলে আর রাজ্য এগুলো নিয়ে আর বলবে না। একসঙ্গে নির্বাচন করবেন, আপনি জাতীয় স্তরেতে জাতীয় ইস্যুসগুলো নিয়ে বলবেন, তাহলে এগুলো ধামাচাপা পড়বে। কিসের ভয়? আমার বক্তব্য, আপনি ইভিএম এর কথা বললেন, কোন ইভিএম এর কথা বলছেন? এই ইভিএম এর আপনি ভোটিং পার্সেন্টেজটা দেখছেন তো, যে যখন ভোট লাইন শেষের দিকে দাঁড়িয়ে রয়েছে তখন কত পোল হয়েছে, তার 3 ঘন্টা বাদে আবার তার পার্সেন্টেজটা বেড়ে গেল, কাউন্টিং এর দিন পার্সেন্টেজটা বেড়ে গেল। এটা আমরা দেখলাম এবার বিধানসভায়। কোন ইভিএম এর উপর আপনি ভরসা করে এই কথাটা বলবেন? এবং এটা তো সত্যি যে অসুবিধাটা কোথায়, যদি নির্বাচন কেন্দ্রের একসঙ্গে, যেমন এখন বর্তমানে যে নির্বাচনের সিস্টেম আছে, পার্লামেন্টারি সিস্টেম, এটাতে অসুবিধাটা কোথায়? এই যে একটা স্পিরিট, আপনার কনস্টিটিউশনে যে স্পিরিট রয়েছে, যে গণতন্ত্র এবং কোঅপারেটিভ ফেডারেলিজম, এই সমস্ত কথা বলছে, এই স্পিরিটটাকে তো নষ্ট করছে। আপনি বলছেন যে আমাদের কিরকম একটা ধারণা যে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাচ্ছে, এটা আমরা একা বলছি, সকলেই বলছেন। তাহলে এই ভাবনাটাও কেন আসবে? নিশ্চয়ই না, তার মধ্যে সার্বভৌম কিছু রয়েছে। আমার একটা প্রশ্ন মনে হচ্ছে, আমি তার আগে একটা বলবো, সেটা হচ্ছে, আমি প্রথম মুগ্ধ হয়ে গেলাম এতদিনে বিজেপি কিন্তু 1952 থেকে 1967-কে কত নম্বর দিচ্ছে। এতদিন নেহেরুর সব খারাপ ছিল, এতদিনে জানলাম যে নেহেরুর সময় ইলেকশন প্রসেসটা ভীষণ ভালো ছিল। আমি প্রথমে একটা কথা বলি, নীলাদ্রিবাবু যে কথাগুলো বলছেন, কথাগুলো শুনতে ভালো লাগে, ইয়ার সুদিং মনে হচ্ছে। বাস্তবে যে আমি প্রশ্নটা করেছিলাম, প্রশ্নটা উত্তর পেলাম না। এই যে বলছে খরচা অনেক বাড়বে, তো খরচা অনেক কমবে, তো কোথায় খরচাটা কমবে? আমি তো বলছি যে 5 লক্ষ কোটি টাকা কি সব বলছিল টলছিল, আর ওটার ভাগ আছে তো, সেগ্রিগেশন আছে। সরকারের খরচা তো 10 to 20%, 40,000 কোটি টাকা, কম বেশি একটু আধটু, বাকি 60,000 কোটি টাকা। তো তারপরে বলছেন যে, এই প্রশ্নের উত্তর পেলাম না, যে আপনি ফিক্সড টার্ম দেওয়ার জন্য যে ভোটটা করতে চাইছেন, আমি শশীদির কথাতে এন্ডোর্স করেই বলছি যে আপনি যে ফিক্সড টার্মের কথা বলছেন, ফিক্সড টার্মের পরে ধরুন একটা সরকার তার মেজরিটি হারালো, তাহলে সেই সরকার তাহলে কি প্রেসিডেন্ট রুল করবেন? তারপরে নাকি ওয়েটিং সিএম থাকবে? এই প্রশ্নগুলো তো আসছে না, ওটা আছে, বলে দিন। ওটাতে আছে, যদি কেউ তার লুজ করে, তার বাকি যে 3 বছর তার জন্য শুধু ভোট হবে, তার মানে কতটা, তার মানে আপনার খরচ আরো বাড়লো। আমি ক্লোজ করছি। খরচা হলো। শশীদ, আমি বলেছি যে এই যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এই যে গল্পটা দিচ্ছে, এই গল্পের পেছনে এটা হচ্ছে, আমি আপনাকে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে যে সেন্ট্রাল কোম্পানিগুলো ইভিএম বানায়, প্রায় আপনার যে ইভিএমটা বানায় 20 লক্ষ ইভিএম, তাকে রিসাইকেল করে চালাতে হয়। আপনি শুনে রাখুন, তাকে রিসাইকেল করে চালাতে হয়। অ্যানাদার 6 ইয়ার্স লাগবে 60 লক্ষ ইভিএম আরো অ্যাড করতে, যেটা অবাস্তব। নাম্বার 2, আবার বলছেন কি যে, আচ্ছা আপনাকে কে অধিকার দিল যে আমি পাড়ার ড্রেন নিয়ে আলোচনা করার সময় আপনি ইউক্রেনের কথা বলতে হবে? কে অধিকার দিয়েছে আপনাকে? আপনি এটা ঠিক করে দেবেন যে ভারতবর্ষে আপনি বড় একটা লম্বা লোকসভার নির্বাচন এলে তার ইস্যুগুলো সবসময় রাজ্যের ইস্যুকে ধামাচাপা দেবে।
আর হঠাৎ করে আপনি পঞ্চায়েত পুরসভাকে বাদ দিলেন, লোকাল বডিকে শুধুমাত্র একটু ম্যানেজ করার জন্য বিধানসভাটা নিয়ে আসলেন। এর পেছনে রিজনটা কি? যদি ডিফিকাল্টিসটা বিধানসভা লোকসভার জন্য হয়, তাহলে পঞ্চায়েতের জন্য নয় কেন? আমার কোবিন্দ হ্যাঁ। রামনাথ কোবিন্দ কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের অ্যানালিসিসে ছত্রে ছত্রে বলা আছে যে এটাকে নিয়ে এই যে একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে খরচা কম হবে। আপনি বলুন তো, 900 কোম্পানি, অলমোস্ট একটা লোকসভা নির্বাচনে 900 কোম্পানি, একটা কোম্পানিতে যদি 100 সিআরপিএফ এজেন্ট লাগবে, 100 থাকে। 100 থাকে, 900 কোম্পানি মতো লাগে। আপনি পারবেন দিতে? আপনার সে স্ট্রেংথ আছে ভারতবর্ষে? অগ্নিবীর দিয়ে তো দেশ চালাচ্ছেন। সব গল্প গাথা দিয়ে শুধুমাত্র একটা আসছি। হুইমস অ্যান্ড ফ্যান্সিজের মধ্যে দিয়ে চলার চেষ্টা সুমন, করেন। সুমন একটা প্রশ্ন আমার কাছে আসছে বারবার, যে এই বিল নিয়ে একটা সব থেকে বড় যে অভিযোগ, তাতে নির্বাচন কমিশনের হাতে অনেক বেশি ক্ষমতা দেয়া হচ্ছে। নয়া নিয়মে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারে যে কোনো রাজ্যে ভোট করানোর জন্য। ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা কি সম্ভব? এটা কি পসিবল? মানে তুই যে পয়েন্টটা বলতে চাইছিস ওটাই হচ্ছে যে একনায়কতন্ত্রের দিকে ঠেলা। অর্থাৎ ইলেকশন কমিশন মানে বলছে মানে কি, মানে প্রাইম মিনিস্টার বলছেন যে আমি এবার লোকসভা এবং বিধানসভাগুলো ভেঙে দেব, তুমি ভোটে যাও, ঠিক আছে। এখন কিন্তু আজকে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তামিলনাড়ু। এবার আরেকটা জিনিস বিজেপি কনস্ট্যান্টলি ভুল বলে যাচ্ছে, কোনো রাষ্ট্রপতি শাসনের জন্য নির্বাচনের ওটা ব্রেক হয়ে যায়নি, আঞ্চলিক দলগুলোর উত্থান হচ্ছিল। কংগ্রেসের যে একাধিপত্য ছিল, স্বতন্ত্র পার্টি, বিজেপি ভুলে যাচ্ছে যে বিজেপির অর্ধেক লোক স্বতন্ত্র পার্টি থেকে এসছে। স্বতন্ত্র পার্টি যখন রাজস্থানে যখন গভর্নমেন্ট আমাদের যে- ভৈরব সিং শেখাওয়াত গভর্নমেন্ট করলো, স্বতন্ত্র পার্টি তৈরি করেছেন সম্ভবত মহারানী মহারানী গায়ত্রী দেবী। আমি তো বলছি তো, তারা যখন গভর্নমেন্ট করলো, তার মানে তুমি রিজিওনাল অ্যাসপিরেশনকে তুমি আবার চেপে দিতে চাইছো। মানে আমি যখন হিস্ট্রিকে রিড করছি, আমার তো হিস্ট্রিকে রিডটাকে অন্তত ঠিকভাবে করতে হবে। এবার যেটা শশীদিদের বা কংগ্রেসের বা সিপিএম এরও তো আপত্তি থাকবে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ফেডারালিজম। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেটা শশীদিরা বলছেন বা কংগ্রেসও বলছে যে মানে প্রধানমন্ত্রীর হাতে অথবা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে সব অধিকার চলে যেতে পারে না। আমি একটা জিনিস আপনাকে বলি যে এটা কি করে সম্ভব হয় যে রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে যে ভোটটা হয় সম্পূর্ণ স্বতন্ত্র বডি। আমি সৌম্য সেই পয়েন্টে আসছি একদম, এটা you cannot merge। সমস্যা হচ্ছে কেউ রামনাথ কোবিন্দের পুরো রিপোর্টটা পড়েনি। হ্যাঁ। রামনাথ কোবিন্দের 1868 পাতার রিপোর্টে যেখানে ওই স্টেট ইলেকশন কমিশনগুলোকে অ্যাবলিশ করার কথা বলা আছে, সেই বিলটা বিজেপি পার্লামেন্টে প্লেসই করেনি, কারণ বিজেপি একদম, জানে যে একদম। ওটা যে স্টেটে যাবে সঙ্গে সঙ্গে তারা ধরাশায়ী হবে। মানে আপনার যেটা প্রশ্ন, তামিলনাড়ুর হয়তো ইস্যু হচ্ছে যে সেখানে ফিশারম্যানরা আটকে পড়েছে, একদম। আর কাশ্মীরের ইস্যু হচ্ছে ওখান থেকে জঙ্গি ঢুকছে। আপনি দুটোকে একসঙ্গে মানে দিনে চালিয়ে দেবেন। একই দিনে চালিয়ে দেবেন, এটা হতে পারে? হ্যাঁ, আমি দেবজিৎ কি বলছে শুনে নিয়ে। দেবজিৎ প্রশ্নের উত্তর। প্রথম কথা হচ্ছে না, আগে আর চন্দনদার যদি কোনো প্রশ্ন থাকে করে নিন, তাহলে একদম ডাটবোর্ড তো আমি তো উত্তর দেবো, সবার উত্তরে দেবো। আচ্ছা, তাহলে বলে নি। প্রথম কথা হচ্ছে যে সবকিছু প্রথমেই আমরা নামুমকিন হ্যাঁ, এরকম হতেই পারে না এরকম বলি, যেমন এটা বরাবরই নির্বাচন ক্ষেত্রে ভারতের জনগণ, ভারতের নেতৃত্ব সবসময় এটাই করেছে। আমি বলি, প্রথমে যখন নির্বাচন হলো 51-তে, সেই সময় তার আগে মাত্র আমরা প্রথমে 15ই আগস্ট স্বাধীনতা পেলাম, তারপরের 15ই আগস্ট অব্দি আমরা স্বাধীন হয়েছি বলে খুশিয়ালি চললো বিভিন্ন জায়গায়। মাত্র 3 বছরের মধ্যে 2 বাঙালি বীরই বলবো তাদেরকে, একজন হচ্ছেন অশোক সেনের দাদা সুকুমার সেন, আর আমাদের প্রশান্ত চন্দ্র মোহলানবিশ, তিনি ব্যালট তৈরি এবং সব জায়গায় সেরকম পাঠানো, এই যে একটা, এবং সমস্ত ভারতবর্ষের সবাই তাদের নেতৃত্ব ছিল, যারা ব্যুরোক্র্যাটস ছিলেন, যারা তখনকার রাজনীতিবিদ ছিলেন, তারা পুরোটাকে জিনিসটাকে চালালেন। তখন সারা ভারতের লোকেদের অত কনফিডেন্স তো ছিলই না। দেশ গঠন হচ্ছে ভাই। না, দেশ গঠন হচ্ছে, কনফিডেন্স তো ভারতবর্ষে ছিলই না। ভারতের বাইরে যারা গণতন্ত্র নিয়ে অনেক বড় বড় কথা বলতেন, 100 বছর আগে আমেরিকায় গণতন্ত্র চলছে, তারা তখন বাঁকা হাসি হাসছিল যে নেটিভদের দেশে এরকম একটা গণতন্ত্র কি তোমরা করতে পারবে? হ্যাঁ, হতেই পারে না। আমাদেরও কনফিডেন্সের অভাব ছিল, কিন্তু আমরা করে দেখিয়েছি। তারপরের যে কটা হয়েছে কনস্টিটিউশনের, নেহেরু নয়, ওই সময় আমি একটু বলি যে এখানে যদি নেহেরুর যদি সেখানে কোনো ক্রেডিট থাকে নিশ্চয়ই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের
ভারতবর্ষে এরকম ভাবে বলছেন কেন? আমি আপনাদের বেলায় বলিনি। ভারতবর্ষের জনতার ক্রেডিট সব থেকে বেশি, এই ক্রেডিট ভারতবর্ষের জনগণের, হ্যাঁ কি না? কিন্তু আমি বলছি কনস্টিটিউশনের কোথাও একটা জায়গা দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে এক দেশ এক ভোট করা যাবে না? দেখান না। নেগেটিভ আইন তো দেখাতে পারবেন না। পজিটিভ আইন হচ্ছে কনস্টিটিউশন বলছে ফিক্সড এই সময় ভোট করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যখন টিএন সেশন কার্ড করলেন, রেশন কার্ড অব্দি আমাদের দেশ আটকে ছিল, তখন সবাই মিলে চিৎকার করে বললো এরম আবার কার্ড ফার্ড হয় নাকি, এসব ভোটার এপিক ফেপিক সব বাজে কথা। এখন দেখুন ভোটার এপিক সবাই দেখাচ্ছেন, সবাই করছেন, আধার কার্ডের সময় সেরকম, প্যান কার্ডের সময় সেরকম, মানে আমি বলতে চাইছি এটাই আমাদের সিস্টেম। এবার এটাও হবেই। সিস্টেম চালু হচ্ছে আর না, ওটা তো একটা আমাদের আমি বলছি নকশার বদলে যাচ্ছে। consensus, আমি consensus, চিন্তায় পড়ে আমরা যাচ্ছি। যেটা বলছি, মানে দেবজিতের আজকে হলো কি, আধার আরে, কার্ড তো কংগ্রেস, আমি আবারও বলছি, চেঞ্জ করে ফেললো। আপনারা যখন বলতেন মানে মুশকিল হচ্ছে কি জানেন তো, বিজেপির এই বিজেপিকে অভিমুন্য বোধ করার যে প্রবণতা সবার মধ্যেই থাকে, না, না, একদমই এবং না, তুমি বলো। সাধারণ মানুষদের মধ্যে যেরকম থাকে সেটা একটা অদ্ভুত। তাহলে আমাকে একটু বেশি সময় দিতে হবে, যেটা তো সময়ের নিয়ম। তো যেটা বিষয় আমি যেটা বলতে চাইছি, প্রত্যেক ব্যাপারেই যদি না হয়, এবং তারপরে অদ্ভুত ব্যাপার সবেতেই হ্যাঁ হয়। গত 14 সাল থেকে কিন্তু তাই দেখছি, মোদিজি যা বলেন সবাই মিলে না এসব হতে পারে না, একদিন সময় দিচ্ছি মোদিজি, 500 টাকার নোট, 1000 টাকার নোট সব শেষ করে ফিরিয়ে নিতে হবে। এখন দেখছি সবাই মেনে নিয়েছে। 370 দ্বারা কাশ্মীরে হবে না সবাই মেনে নিয়েছে। তো এটাও মেনে নেবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো চাপিয়ে দেওয়া নয়, দিস উইল ফর কনসেনসাস, একমতীকরণ হওয়ার জন্য। এটা শুধু এটা বিজেপির কেন হবে? বিজেপি কেন করবেন? আজকে বিজেপি আছে, কালকে বিজেপির শাসন থাকবেন কি থাকবেন না পরের কথা, কিন্তু দেশ থাকবে, ঠিক। দেশের জনতা থাকবে। কংগ্রেস থেকে আসবে এই তো প্রশ্ন নিয়ে। থাকবে, কিন্তু আচ্ছা, সেই থ্রেটটাই আপনারা পাচ্ছেন এই যে উত্তরটা আপনারা থাকবেন কিনা, তাই জন্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম। সিস্টেম নয় একদম, দিদি, এটাই বলতে দিদি, যাচ্ছি, প্রেসিডেন্টের আমি 1 মিনিট বলে নি, দিদি যেটা বলছেন, যেটা সবার মধ্যে আতঙ্ক, প্রেসিডেন্সিয়াল রুল চালু করা। আরে প্রেসিডেন্সিয়াল রুল চালু করার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা অকংগ্রেসী দলগুলো। তৃণমূল কংগ্রেস কোথাও কোনোদিন প্রেসিডেন্সি রুল জারি করার জন্য হয়নি, হয়েছে সিপিএম, বহু জায়গায় হয়েছে, আর হয়েছে বিজেপি। দেবজিৎ প্রথমেই একটা কথা বললো যে বিজেপি অমর নয়। তা আমি আপনাকে এই কনটেক্সটে একটা গল্প বলছি যে সমুদ্র মন্থনের সময় রাক্ষসরা কিন্তু ওই অমরত্বের জন্য সুধা ভাণ্ডটা চুরি করে নিয়ে পালিয়ে গেছিল, দেখো তারা পায়নি, পেছনে পেছনে ছুটছিল। কিরকম ভাবে 4টে রাজ্য, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ নিয়ে 4টে রাজ্যে এখন একবার ভোট হচ্ছে, বিধানসভা লোকসভা একসঙ্গে। 6টা রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, হিমাচল, গুজরাট, এখানে বিরাটভাবে কোনো আঞ্চলিক দল নেই। 4টে রাজ্য, ইউপি, বিহার, গুজরাট, উত্তরাখণ্ড, মোটামুটি একসঙ্গে ভোট হয়। তাহলে এই পুরো ফ্রেমওয়ার্কটা দেখে ডিলিমিটেশনটা হাতে রেখে দিয়েছে, জনগণনাটা হাতে রেখে দিয়েছে। এরপর জনগণনা ডিলিমিটেশন করার পর উত্তর ভারতের একটা মেজর সিট করে নেওয়ার পর ওই রাক্ষসগুলো যেভাবে অমরত্বের জন্য লাফাচ্ছিল, এই মাঝখানে এই চলে গেলে, এই দেখো এই মাঝখানে চলে গেলে, এই চলে গেলে মাঝখানে হিন্দু পুরাণের উদাহরণ দিচ্ছে, সংসদ বড় করেছে এই কারণে। পুরাণের উদাহরণ দিচ্ছে সিপিএম, এর থেকে আজকে দিন আর কি হতে পারে? আজকে দিন এসে গেছে, ওই জন্য সংসদটা বড় হিন্দুত্ববাদী করেছে। সিপিএম। এবার দ্বিতীয় কথাটা বলছি যে সত্যি তো ওষুধের দাম, একটা প্যান 40 14 টাকা দিয়ে আপনি আমি কিনে খাবো, কেন খাচ্ছেন? আর 6000 দেখুন, আমি প্যান 40 বলেছি, আপনি কেন বলছেন? প্রধানমন্ত্রী 6000 কোটি টাকা জনৌষধি যোজনা নিয়েছেন, হতে পারে না। 6000 কোটি টাকা নিয়েছেন ওষুধ কোম্পানিগুলোর থেকে, এটা ভারতবর্ষ জানতো না। নীরাজবাবু, জানতে পারা গেছে। বিরোধীদের অভিযোগ এই বিল বা এই নীতি এক দেশ এক দলের পথ প্রশস্ত করে দেবে, আপনি কি তাই মনে করেন? আমি কাউন্টার কোশ্চেন করতে চাইবো বিশ্বদা। 1951 থেকে 67 অবধি এই এক দেশ এক নির্বাচন কি কংগ্রেস শাসনের একাধিপত্যের পথ প্রশস্ত করেছিল? যদি করে থাকে তাহলে করবে, আর যদি না করে থাকে করবে না। এটা আশ্চর্য পরিস্থিতিতে আমরা বিজেপির প্রতিনিধি নেহেরুর প্রশংসা করছেন, সিপিএম এর প্রতিনিধি বলবেন এই যে আপনারা নেহেরুর সমালোচনা করছেন আর ওরা যে প্রশংসা করছেন না, খুব ভালো। আমি শুধু একটা উদাহরণ দিই বিশ্বদা, 2019 সালে ভারতবর্ষে লোকসভায় উড়িষ্যা রাজ্যে নির্বাচন হয়েছিল, এক দেশ এক নির্বাচন হয়েছিল। সেখানে বিধানসভায় জিতেছিল বিজেডি, 2024 হয়েছে, 24 হয়েছে, 24 আবার ফলটা উল্টে গেছে। হ্যাঁ, উল্টো হয়েছে। সুতরাং 19 আর 24 হ্যাঁ, দুটোকে মাথায় রাখলে ফলাফল দুদিকেই যেতে পারে। ভারতের ভোটারকে না, আমাকে এত একটা কথা বলতে- এত নিচু চোখে না, দেখার কোনো এক কারণ মিনিট, নেই। না, 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 এই রাজ্যেও তো রাজ্য বিধানসভা কিন্তু অমিত পৌরসভা শাহকে অনেক নির্বাচন উঁচু চোখে একবার দেখছি হয়েছিল না। একসঙ্গে। ভারতের ভোটারকে নিচু চোখে দেখছি না। ভোট দেওয়াটাই আর কি এখন মানুষের যেন- কাজ নাকি তার ওই কিছু উন্নয়ন হবে?
তার কিছু ভালো হবে না শুধু ভোট দেওয়া অবধি? এই তো তোমায় ভোট দিতে দিলাম, বাস যথেষ্ট, ভালো থাকো। হবে না এইটা বিশ্বদা, তো একটা করতে পারে না। একটা কথা নীলাদ্রি বাবুরা, ভালো লাগছে শুনে, নীলাদ্রি বাবুরা আসলে স্বাধীনতার আন্দোলনের সময় ছিলেন টিলেন না তো, তারপরে 51-52 এখন বেশি করে মনে পড়ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, উদর পিন্ডি বুদর ঘাড়ে চড়াতে হবে। 51, 52, 62। আমার কথা হচ্ছে যে বেসিক প্রশ্নটা ওনাকে করা হচ্ছে বারবার করে, বিজেপির প্রতিনিধিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই খরচাটা কোথায় কমাবেন, আর আপনি ফেডারেলিজমটাকে কোথায় আঘাত করছেন না, সে যুক্তি দিচ্ছে না। ঘুরে ফিরে 52, 51 নেহেরু। এই 1 মিনিট, আমি বললাম তাহলে আমি- গভর্নমেন্ট যদি ফল করে, আমি প্রশ্ন করেছিলাম গভর্নমেন্ট যদি ফল করে, আপনি তাকে ফিক্সড টার্ম দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কনস্টিটিউশন দিয়েছে। কি করে দিচ্ছেন? Constitution কি করে দিয়েছে, দিচ্ছেন? বলছি। ভোট করবেন কিনা? উত্তরটা দিতে আপনি বলুন দিন। ভোট করবেন কিনা? ও বাবা, উত্তরটা দিতে দিন। না না, ভোট করবেন কিনা বলুন। সিন্ধে মডেলে, ওই তো, সিন্ধে মডেল। এই কংগ্রেসের না, না, সিপিএম মানে আপনাদের- এই হলো, বলতোর নাম কি? আপনি আরেকটা কথা বলতোর নাম কি? না, বলতে দিন আরেকটা নামটা। কথা বলছিলেন না একটু আগে যে ওই এই অসৎ সব সঙ্গের সর্বনাশ। বিরোধিতা করাটা স্বপ্ন আপনাদের। আমরা আচ্ছা ঠিক আছে, ঠিক আধার কার্ডে বলতে তো যেরকম দিন, বিরোধিতা দয়া করেছিল করুন। নেহেরু, ঠিক আছে। নেহেরুর বিরুদ্ধে, সুমন আরে উত্তর চাইছি। আপনারা যেমন ইভিএম এ বিরোধিতা কংগ্রেস করেছিল শুধু নরেন্দ্র মোদী, প্রশ্ন মনে করবে, আছে তো? উত্তর যে চাইবে প্রশ্ন, না। না, না, না। সুমন যে প্রশ্ন নরেন্দ্র মোদী যেরকম ইভিএম এ বিরোধিতা করেছিল, মনে আছে? দুর্ভাগ্যক্রমে আগামী দিনে তাহলে বলতে হবে ক্যান্ডিডেট কি ডক্টর বি আর আম্বেদকর, ক্যান্ডিডেট কি বীর সাভারকর, ক্যান্ডিডেট কি পণ্ডিত নেহেরু? এটা কি আমরা মানে বর্তমানে আর বিজেপির candidate পাবে না। জানতে চাইছে, বিজেপি আর ক্যান্ডিডেট পাবে না সাভারকর বর্তমানে ছাড়া। তো বাঁচতে জানতে হবে তো। চাইছে মানুষের খরচা কোথায় কমবে। ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন জানাতে বললে, চাইছি, সেটা না বলে জানাতে শুধু চাইছি, 60,000 কোটি জানতে টাকা চাইটা দিতে বলছি, দিচ্ছেন। জানাতে চাইটা শুনুন। সুমন আমি কোথায় একটা- জানাচ্ছেন? আমার একটা আপনার প্রশ্ন বাকি আছে। তিনবার টার্ম যেটা দেওয়া হলো। নীলাদ্রিবাবু বললেন যে ওড়িশায় দেখছেন 2019-এ ভোট হলো কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেডি, 24-এ হলো কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি, কিন্তু প্রেক্ষিত ভিন্ন ছিল। আমরা যারা রাজনীতির ছাত্র আমরা জানি প্রেক্ষিত ভিন্ন ছিল, ইস্যু ভিন্ন ছিল। সুতরাং এই যে দুটো আলাদা ইস্যুতে ভোট হয়, যে কখনো দেখা যায় উত্তরপ্রদেশে একই জায়গায় ভোট দিচ্ছে, মহারাষ্ট্রে আমরা দেখি 2024 কি হলো, আর 6 মাস আগে কি হয়েছিল একই লোক নির্বাচনে। দু জায়গায় ভোট দেয়, এরকমও আছে। হ্যাঁ, বিশ্ব একদম একই লোক কারেক্ট দু জায়গায় ভোট ইস্যু দেয়। ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গেও তো ইস্যু একই সঙ্গে ম্যানেজমেন্ট আর বিধানসভা হেডলাইন পৌরসভার ভোট হয়েছে। এটাই বিজেপি রাজনীতি। তারপরে না না, পশ্চিমবঙ্গেও তো ইস্যু ম্যানেজমেন্ট আর তারপরে হেডলাইন কোথাও কি পশ্চিমবঙ্গেও বাম আমলে এটা বিশ্বদা, হারিয়ে যাবে বিশ্বদা, লোকাল পশ্চিম- ইস্যু। পশ্চিমবঙ্গে- আমরা এখনো দেখি এবারেও বিধানসভা নির্বাচন, তুই আমি যখন বিভিন্ন জায়গায় কভার করতে গেছি, বহু মানুষ কিন্তু জল কলের দিয়ে তো ভোট হয়েছে, বহু কনস্টিটিউয়েন্সিতে জল কল নিয়ে ভোট হয়েছে। আমরা পার্লামেন্ট ইলেকশনে নিজে গিয়ে দেখে এসেছি যে জল কলের দাবিতেও ভোট হচ্ছে। পুরো চাপা পড়ে সুতরাং যাবে। কোথাও কি ইস্যু, লোকাল মানুষের সেন্টিমেন্ট, লোকাল এটাই তো মানুষের জয়। চাহিদা, এগুলো কে চাপা আর পড়ে বেশি- যাবে। মানুষের আমার একটা প্রত্যাশা তো প্রশ্ন তার একটু add বেশি করে নয়। দেবো। আমি একটা প্রশ্ন অ্যাড করে দেবো। আমি ধরুন, দেবজিতের প্রশ্ন তো ধরুন, নিতে চাই। ধরুন, নেহেরুর আরো ভালো ধরুন কিছু ধরুন থাকলে। কোনো কারণে যে আমরা তো একটা ধরে নিচ্ছি যে ওয়ান নেশন ওয়ান ভোট করার আমরা বিরোধী। এবারে ধরুন কোনো জায়গায় এরকম পরিস্থিতি হলো উড়িষ্যার মতন, যে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার টাইম কোইনসাইড করে গেছে, তাহলে কি যারা বিরোধিতা করছেন তারা বলে এই উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা অন্য জায়গা কেন বলছেন? একসঙ্গে ভোট কেন করতে দেবো না? বলছেন? দেবজিৎরা বা বিজেপি যে মূল প্রবলেমটা অ্যাড্রেস করছে না, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে ভারতবর্ষের সংবিধান, এবং ওটা কিন্তু 75 সাল তার আগে ইউনিয়ন অফ স্টেটস কথাটা আছে। ইউনিয়ন অফ স্টেটস মানে ওটা vice যে versa আমি ধরেছে ওরা। আমি কোনো রাজ্যের উপর কিছু চাপিয়ে দেব, সেটা হতে পারে না। যেটা সৌম্যবাবুদের প্রশ্ন, অর্থাৎ বেসিক প্রশ্ন, অর্থাৎ একটা রাজ্য বিধানসভা ভাঙার এবং তার নির্বাচন ডাকার অধিকার কার কাছে থাকে, একদম সেইটার কোনো উত্তর রামনাথ কোবিন্দের এই দীর্ঘ রিপোর্টে নেই। এবার দেবজিৎরা কংগ্রেসের, নেহেরুর অনেক ভালো কাজের প্রশংসা করতে করতে এটা বলছেন না, যেটা তোর ইনিশিয়াল টকে ছিল, যে 1983 সালে তো ল কমিশন বলে দিল, তোর ইন্দিরা গান্ধী সে সময় প্রাইম মিনিস্টার, রাজীব গান্ধী 1984-তে 400-র উপর নিয়ে এলো, 423 কেন এটা ফলো করলেন না? তার কারণ হচ্ছে যে পাঞ্জাবের যা রিয়ালিটি তেলেঙ্গানার রিয়ালিটি সেটা নয়। এই যতক্ষণ না দুটো রাজ্যের আলাদা রিয়েলিটি, আমি আমি কিছু বলি, সেটা হচ্ছে যে দেবজিৎদের যে স্ট্রং সেন্টার আর দুর্বল স্টেট, এই যে থিওরিটা, সেটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য খুব সুখকর নয়। এবার আলাদা সমস্যা, সেটা আবার আরএসএস বললে রেগে যাবে, কোন পথে হাঁটতে চাইছে বিজেপি? যদি নেহেরুর 52 মডেলটা নেহেরুর কোনো অন্য কারণে ভেঙে পড়েনি, আঞ্চলিক দলগুলোর উত্থান ঘটছিল। একদম। যদি এটা আমরা না বুঝতে পারি যে ডিএমকে যেভাবে ভাবে, হরিয়ানার লোকটা সেভাবে ভাবে না। কেন ভাববে?
একদম। কেন ভাববে? হরিয়ানার লোকটা হরিয়ানার কথা ভেবেই হরিয়ানাতে ভোট দেবে বিধানসভার ক্ষেত্রে, আর ডিএমকে এর লোকটা তামিলনাড়ুর ভোট কথা দেবে। ভেবে সেখানে ভোট দেবে কাকে? তামিলনাড়ুতে, যাকে ইচ্ছে দেবে। তাহলে কোন পশ্চিমবঙ্গের লোকটা চাল লোকেরা ডালের কথা তৃণমূল ভেবে ভোট কংগ্রেস দেবে? কিংবা সিপিএম এর না, না, চাল, অবলুপ্তকরণের ডাল, জিনিসপত্রের বিরুদ্ধে দাম, দাঁড়িয়ে বেকারি, কিংবা এটা ভেবে বিজেপির ভোট পক্ষে দেবে কোন দাঁড়িয়ে লোকটা? কোনো না কোনো দিকে ভোট দেবে। ইস্যুটাকে কিন্তু ঘুরিয়ে কথাটা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে যদি একসঙ্গে ভোট হয়, তার মানে কি বলতে হবে যে উড়িষ্যায় যারা ভোট দিয়েছেন তারা অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট না, দিয়েছেন, না, না, কেউ একই হচ্ছে সঙ্গে না, কেউ যেহেতু ভোট হচ্ছে না। হয়েছে। এই যে কথা হচ্ছে, আমি মেনে নিলাম এই ধরনের এক দেশ এক ভোট, এটা হলে সব থেকে সমস্যা হবে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো উত্থান হয়েছে, ডিএমকে বলুন, বিজেডি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, আরজেডি বলুন, সমাজবাদী পার্টি বলুন, আজকে গোটা দেশে বিজেপিকে মানে ফাইট দিচ্ছে এই রাজনৈতিক দলগুলো। কংগ্রেস ধরুন এই ধরনের এক দেশ এক ভোট ইস্যু চললো। আমাদের কাছে দেশ আগে অবশ্যই না, না, আমরা চাই আমি যে সে প্রশ্ন ভারতবর্ষের করছি না। আমরা ফেডারেল স্টেটের যে ক্ষমতা খর্ব করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করব। মহারাষ্ট্র জিতেছিল বিরোধীরা, এবার কেন টপকালেন ওই সরকারটাকে? খরচা হয়নি, আমি আবারও রিসর্টে বলছি। খরচা হয়নি, আমি আবারও বলছি, কি সেটা কিনতে যাতে না আদান হয়। প্রদানের খরচা সেটা হয়নি, তো নয়, প্রথম তাহলে কথা। আপনি এই খরচা দেখাচ্ছেন আপনারা। শশীদি, এটা তো এই প্রশ্নটা সিপিএম এর কাউকে তো এখন আর জিজ্ঞেস করার উপায় নেই, কিন্তু আমরা জনতার জন্য জিজ্ঞেস করি যে যখন আমাদের সিপিএম আমলে একবার বিধানসভা এবং পৌরসভা এবং বিধানসভায় ভোট, এই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন কেন সিপিএম এর লোকেরা? পৌরসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হয়েছিল, তখন ড্রেনের প্রশ্নের সঙ্গে দার্জিলিং এর চাওলাদের কি হবে আর দীঘার মাছওয়ালাদের কি হবে একসঙ্গে ভেবেছিল মানুষ নিজের পাড়ার ড্রেনের পুরসভার লোক, পুরসভার তখন কি আর কেউ বছর ভাবেনি? অন্তত পুরসভার আজকে ভোট তখন হয়। তো- তখন তো পুরসভা কংগ্রেস থেকে ভেবেছিল। 5 বছর অন্তর তখন পুরসভার তো ভোট কংগ্রেস হয়েছিল। ভেবেছিল। 5 বছর টার্মটা আমি আবারও বলছি, তাতে অসুবিধা তো হয়নি, তাতে তো অসুবিধা তো হয়নি। টার্মটা কমপ্লিট করো। মায়াবতী আরে মায়াবতী কেন নামটা করবে? ভুলে যাচ্ছে। আমি বলছি তোমাকে এরা মধ্যিখানে যদি PDP গভর্নমেন্ট সাথে ফল করে 6 মাস তুমি গভর্নমেন্ট কি করবে? মুফতি একদম, মোহাম্মদ তুমি কি মেয়ের সাথে- করবে? সেই ক্ষেত্রে তো মায়াবতীর বলাই সাথে আছে, 6 মাস remaining বলা আছে, বলো। portion of বলো কি বলা ভারতবর্ষে আছে? প্রথম remaining এক portion মিনিট, এর জন্য সোমদা, হবে। সোমদা, তাহলে আবার ভোট করলে সোমদা, হ্যাঁ, তাহলে হবে। গুড়িয়ে জল খেলে সোমদা, এক আরে, মিনিট। but ভারতবর্ষ remaining প্রথম portion এর দেখো জন্য। যে মায়াবতী পাঁচ বছর 6 উত্তর মাস নেই। গভর্নমেন্ট করবেন আর বিজেপি 6 মাস গভর্নমেন্ট চালাবে। মডেলটা আড়াই বছর। আড়াই বছর করে মডেল চালে। ভারতবর্ষ প্রথম দেখেছিল স্বাধীন ভারতে যে এরকম কোন চুক্তি হতে পারে। একই ভারতবর্ষ কেন PDP র সাথে গভর্নমেন্ট করেনি? কাশ্মীর বললেন তো, মেহবুবা মুফতি তার সাথে গভর্নমেন্ট করলেন, তার সঙ্গে গভর্নমেন্ট করলেন, ফেলে দিয়ে এখন মেহবুবা মুফতি খুব খারাপ, এখন বলছেন 370। ইউসুফ তারিগামিকে বাড়িতে আটকে রাখেননি, ফারুক আব্দুল্লাহকে বাড়িতে আটকে রাখেননি, মানুষের সঙ্গে গণ আলোচনা সুমন যেটা করতে বলেছিলেন, বলেছিলেন। সুমন যেটা বললেন সেটাই আসল কথা, যে তেলেঙ্গানার প্রেক্ষিত, রাজস্থানের প্রেক্ষিত বা পাঞ্জাবের প্রেক্ষিত বা বাংলার প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ইস্যু ভিত্তিক ভোট যেখানে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়, সেখানে একটা ন্যাশনাল ইস্যুর উপর ভোট হওয়া, রাজ্য এবং কেন্দ্রের ভরা খুব শক্ত। দেখা যাক ভবিষ্যতে কি হয়, কিন্তু ভারতবর্ষের মতো বহুদলীয় গণতান্ত্রিক দেশে এটা খুবই শক্ত কাজ বলে অন্তত আমাদের মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের জন্য।